আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বরাবরের মতো আজকে আমরা আরেকটা টপিক আলোচনা করব, সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের পঞ্চম পরিচ্ছেদের যে আমরা ধ্বনি এবং বর্ণ আলোচনা করছিলাম, সেখান থেকে ব্যঞ্জন ধ্বনির যে চার্ট আছে বা ব্যঞ্জন ধ্বনির সম্পূর্ণ আলোচনাটা আমরা ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে বিস্তারিত জানলাম। এখন হচ্ছে ব্যঞ্জন ধ্বনির যে চার্ট আছে, অর্থাৎ এই চার্টটা যদি কারো মাথায় থাকে তাহলে খুব সহজে তার ভিতরে এটা মনে রাখা সম্ভব। সেটা কি? সেটা হচ্ছে আমাদের একটা হচ্ছে উচ্চারণের স্থান, একটা হচ্ছে অঘোষ ধ্বনি, একটা হচ্ছে ঘোষ ধ্বনি, অল্প প্রাণ, মহাপ্রাণ, আর হচ্ছে নাসিক্য। এখানে আমরা সবগুলো বিষয় আলোচনা করার চেষ্টা করেছি। তো এখানে একটা বিষয় শুধু বাকি আছে, সেটা হচ্ছে নাসিক্য। নাসিক্য ধ্বনি যেটা আসলে নাক থেকে উচ্চারিত হয় সেটা হচ্ছে নাসিক্য ধ্বনি, আমরা খুব ভালো করে জানি। তো এখানে বোঝার বিষয় হচ্ছে এটা যে পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে যে ক এটি কি ধ্বনি, বা প্রশ্ন আসে যে নিচের কোনটি কণ্ঠধ্বনি। তখন আমরা উত্তর করব যে হচ্ছে ক, এটা হচ্ছে একটা কণ্ঠধ্বনি। তারপরে অনেক সময় প্রশ্ন আসে এরকম একটা, যে কোনো একটা এখান থেকে নিতে পারে, যেমন বর্গীয় জ আছে বা ছ আছে, দিয়ে বলবে যে এটা কি ধ্বনি, এটা কি ধ্বনি। তখন আমাদের উত্তর করতে হবে এটা হচ্ছে তালব্য ধ্বনি। এটা কি ধ্বনি ভাই? এটা হচ্ছে একটা তালব্য ধ্বনি। তো এটা মনে রাখার একটা মজার টেকনিক হচ্ছে আমরা প্রথমত বলতে পারি যে বর্গীয় ধ্বনি হচ্ছে এইগুলো, যা কি ক, অর্থাৎ ক এর মধ্যে যে ধ্বনিগুলো আছে সেগুলো হচ্ছে ক বর্গীয় ধ্বনি। ঠিক আছে, চর মধ্যে যে ধ্বনিগুলো আছে সেগুলো চ বর্গীয় ধ্বনি। তারপরে টর মধ্যে যে ধ্বনিগুলো আছে সেগুলো হচ্ছে ট বর্গীয় ধ্বনি। তর মধ্যে যে ধ্বনিগুলো আছে সেগুলো হচ্ছে ত বর্গীয় ধ্বনি। পর মধ্যে যে ধ্বনিগুলো আছে সেগুলো হচ্ছে প বর্গীয় ধ্বনি। তাহলে আমাদের অনেক সময় প্রশ্ন আসে যে ক বর্গীয় ধ্বনি কোনটি, এরকম প্রশ্ন করে। তাছাড়া অনেক সময় প্রশ্ন করে ট বর্গীয় ধ্বনি কোনটি। সুতরাং আমরা এই বিষয়গুলো খুব ভালো করে খেয়াল রাখবো, ঠিক আছে। তারপরে আসো যে কণ্ঠধ্বনি। কণ্ঠধ্বনিটা কি? কণ্ঠধ্বনি হচ্ছে যে ধ্বনিগুলো আসলে কণ্ঠ থেকে উচ্চারিত হয় সেটা হচ্ছে কণ্ঠধ্বনি। কণ্ঠধ্বনিগুলো কি কি আছে? কণ্ঠধ্বনি আছে ক, খ, তারপরে আছে গ, তারপরে আছে ঘ, তারপরে আছে উ। ঠিক আছে, এই ধ্বনিগুলো হচ্ছে কণ্ঠধ্বনি। এখানে প্রশ্ন করতে পারে যে ঘ এটা কি ধ্বনি, ঘ এটা কি ধ্বনি, তখন উত্তর করতে হবে কণ্ঠধ্বনি। তারপরে প্রশ্ন হচ্ছে তালব্য ধ্বনি। তালব্য ধ্বনি কি? যেগুলো তালু থেকে উচ্চারিত হয় সেগুলো হচ্ছে তালব্য ধ্বনি। কি কি ধ্বনি? সেটা হচ্ছে চ, ছ বর্গীয় জ, জ, ইয়। ঠিক আছে, এই ধ্বনিগুলো হচ্ছে তালব্য ধ্বনি। তো অনেক সময় প্রশ্ন করে যে ইয় এটা কি ধ্বনি, এটা হচ্ছে তালব্য ধ্বনি। এটা কি ধ্বনি? তালব্য ধ্বনি। বর্গীয় জ এটা কি ধ্বনি? এটা হচ্ছে একটা তালব্য ধ্বনি। ঠিক আছে, তারপরে হচ্ছে মূর্ধন্য ধ্বনি। দেখো মূর্ধন্য ধ্বনি হচ্ছে ট, ঠ, ড, ড, মূর্ধন্য। ঠিক আছে, এই ধ্বনিগুলো বিশেষ করে খেয়াল রাখবা, কারণ এখান থেকে প্রশ্ন আসে। প্রশ্ন করবে ড এটা কি ধ্বনি, ড এটা কি ধ্বনি, তখন উত্তর করবা যে ড এটা মূর্ধন্য ধ্বনি, মূর্ধন্য ধ্বনি। তারপরে হচ্ছে দন্ত ধ্বনি। তারপরে কি ভাই? দন্ত ধ্বনি, অর্থাৎ যে ধ্বনিগুলো আসলে দাঁত থেকে উচ্চারিত হয় সেগুলো হচ্ছে দন্ত ধ্বনি। আমরা মূর্ধন্য ধ্বনি সম্পর্কে একটু বিস্তারিত যদি বলতে চাই, মূর্ধন্য ধ্বনি হচ্ছে মুদ্রা থেকে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় সেগুলো হচ্ছে মূর্ধন্য ধ্বনি, যেমন ট, ঠ, ড, ড, মূর্ধন্য। ঠিক আছে, তারপর হচ্ছে দন্ত ধ্বনি, দাঁত থেকে যেগুলো উচ্চারিত হয় আমরা খুব ভালো করে জানি, ত, থ, দ, দ, দন্তন্য। ঠিক আছে, এই ধ্বনিগুলো হচ্ছে দন্ত ধ্বনি। তারপরে হচ্ছে আমাদের প্রশ্ন আসে যে উষ্ট ধ্বনি। উষ্ট কি ভাই? উষ্ট হচ্ছে ঠোঁট। আমাদের ঠোঁট থেকে যে ধ্বনিগুলো আমরা উচ্চারণ করি সেটা হচ্ছে উষ্ট ধ্বনি। যেমন আমরা উচ্চারণ করি প, ফ, ব, ভ, ম। এই সবগুলো ধ্বনি আমরা উচ্চারণ করি হচ্ছে ঠোঁট দিয়ে। এই ঠোঁট ছাড়া এগুলো উচ্চারণ করা সম্ভব না। ঠিক আছে, আপনাদের কেউ কি ঠোঁট ছাড়া উচ্চারণ করতে পারবেন এগুলো? কখনোই না। ঠিক আছে, এখানে প, ফ সব ঠোঁটের যে ইউজ হচ্ছে এটা হচ্ছে উষ্টধ্বনি। উষ্ট মানে কি? উষ্ট মানে হচ্ছে ঠোঁট। উষ্ট মানে কি ভাই? উষ্ট মানে হচ্ছে ঠোঁট, অর্থাৎ ঠোঁট থেকে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে বলে উষ্টধ্বনি। এ হচ্ছে আমাদের যে চারটা ছিল। তো এখানে আরো কিছু আলোচনা আছে, যেরকম অঘোষ ধ্বনি, তারপর হচ্ছে ঘোষ ধ্বনি, অল্প প্রাণ আর হচ্ছে মহাপ্রাণের যে বিষয়টা, সেটা হচ্ছে অঘোষ ধ্বনি। আমরা এইভাবে অঘোষ ধ্বনিগুলো মনে রাখতে পারি, ক, চ, ট, প, গ, জ, ড, দ, ভ। এভাবে আমরা মনে রাখতে পারি গ, জ, ড, দ, ভ। অর্থাৎ অঘোষ ধ্বনিগুলো মনে রাখার টেকনিক হচ্ছে আমরা এভাবে যাব, ক, চ, ট, প, খ, ছ, ঠ, থ, প। ঠিক আছে, এভাবে যখন আমরা বলবো তখন আসলে এটা মনে রাখার একটা টেকনিক। বা অঘোষ ধ্বনি হচ্ছে এরকম আমরা মনে রাখতে পারি, প্রথম যে দুইটা আছে 1, 2 এটা হচ্ছে অঘোষ, তারপরে 3, 4, 5 মানে বাকি যা আছে সব হচ্ছে ঘোষ। যেমন ব, জ, ড, দ, ভ, ঘ, জ, ড, দ, ভ।
ঠিক আছে, ঘ জড় দ ভ, এগুলো হচ্ছে কি ঘোষ ধ্বনি। তারপর ইয় ও ইয় ন ন ম, ঠিক আছে, এগুলো হচ্ছে ঘোষ ধ্বনি। তবে এই উ ইয় ন ন ম এগুলো হচ্ছে নাসিক্য ধ্বনি। এগুলো কি ধ্বনি? কারণ নাক থেকে উচ্চারিত হয়, নাক ছাড়া এগুলো উচ্চারণ করা সম্ভব না। অনেক সময় প্রশ্ন আসে উ এটা কি ধ্বনি, অথবা নাসিক্য ধ্বনি কোনটি, নাসিক্য ধ্বনি কোনটি, তখন এরকম একটা উদাহরণ দেয় মূর্ধন্য, তখন আমরা এটা উত্তর করবো। ঠিক আছে, তারপরে আসে যে ম, এটা কি ধ্বনি, ম এটা কি ধ্বনি, এটা হচ্ছে একটা নাসিক্য ধ্বনি, নাসিক্য ধ্বনি। যদি নাসিক্য না থাকে তাহলে কি ধ্বনি ভাই? এটা হচ্ছে অনেক সময় থাকতে পারে ম এর প বর্গীয় ধ্বনি কোনটা, তাহলে উত্তর হবে ম। হ্যাঁ, তারপরে আসতে পারে যে উষ্ঠ ধ্বনি কোনটা, উষ্ঠ ধ্বনি হচ্ছে ম। ঠিক আছে, এরকমভাবে আমাদের উত্তর করা লাগবে। তো অল্প প্রাণ সম্পর্কে আমরা ইতিপূর্বে বলেছিলাম যে অল্প প্রাণ কি, অল্প প্রাণ হচ্ছে যেটার মধ্যে বাতাসের স্বল্পতা থাকে। তারপরে ব্যঞ্জন ধ্বনি থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যে প্রশ্নগুলো সব থেকে বেশি আসে সেই প্রশ্নগুলো নিয়ে একটা আলোচনা করবো। সেটা হচ্ছে কম্পনজাত ধ্বনি। বলে যে কম্পনজাত ধ্বনি কোনটি, কম্পনজাত ধ্বনি কোনটি। ঠিক আছে, কম্পনজাত ধ্বনি হচ্ছে বৈষণ্ডর, কম্পনজাত ধ্বনি হবে কম্পনজাত। ঠিক আছে, কম্পনজাত মানে কম্পন সৃষ্টি করে, বৈষণ্ডর মানে এটা হচ্ছে কম্পনের সৃষ্টি করে, এই জন্য এটাকে বলা হয় কম্পনজাত ধ্বনি। কম্পনজাত ধ্বনি কোনটা ভাই? বৈষণ্ডর। এটা দিবে, দেওয়ার পরে বলবে বৈষণ্ডর এটা মানে কি ধ্বনি, এটা হচ্ছে কম্পনজাত ধ্বনি। ঠিক আছে, কম্পনজাত ধ্বনি কোনটা? বৈষণ্ডর। ঠিক আছে, তারপরে হচ্ছে প্রশ্ন করে যে তারণজাত ধ্বনি কয়টি, তারণজাত ধ্বনি হচ্ছে দুইটা। তারণজাত ধ্বনি কয়টা ভাই? তারণজাত ধ্বনি হচ্ছে দুইটা, একটা হচ্ছে ঢুসিন্দর, একটা হচ্ছে ঢুসিন্দর। ঠিক আছে, তারণজাত ধ্বনি, এখান থেকে প্রশ্ন আসে যে তারণজাত ধ্বনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছে ঢুসিন্দর দিয়ে। তারপরে হচ্ছে প্রশ্ন করছে যে এই বর্ণটি কি ধ্বনি, এই বর্ণটা কি ধ্বনি, উত্তর হবে কি তারণজাত ধ্বনি। তুমি যদি একটু কষ্ট করে শিখে রাখো, ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নাই। তাহলে কি তারণজাত ধ্বনি কি দুইটা, তারণজাত ধ্বনি দুইটা, একটা ঢুসিন্দর, একটা হচ্ছে ঢুসিন্দর। তারপর হচ্ছে উষ্ম বা উষ্ম বা শীষ ধ্বনি কয়টা? তিনটা। শীষ ধ্বনি কয়টা? তিনটা। উষ্ম ধ্বনি কয়টা? তিনটা। এই বর্তমান সময়ের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে উষ্ম ধ্বনি। সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন কি ভাই? উষ্ম ধ্বনি। উষ্ম ধ্বনি কয়টা? উষ্ম ধ্বনি হচ্ছে তিনটা। কি কি? তালব্য, তারপর হচ্ছে দন্ত স, একটা হচ্ছে হ। এটা কেন ইম্পর্টেন্ট হওয়ার পিছনে কারণ হচ্ছে দুইটা। একটা হচ্ছে আগে উষ্ম ধ্বনি ছিল, মানে পুরাতন ব্যাকরণে উষ্ম ধ্বনি ছিল 4টা, কিন্তু বর্তমানে উষ্ম ধ্বনি হচ্ছে 3টা। ঠিক আছে, এই জন্য হচ্ছে একটা ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় হচ্ছে উষ্ম ধ্বনি 3টা। এটা যদি অনেকেই জানে, তবে জানে না হচ্ছে শীষ ধ্বনি। তোমার প্রশ্নে উষ্ম ধ্বনি আসবে না, আসবে কি শীষ ধ্বনি। শীষ ধ্বনি কয়টা? শীষ ধ্বনি হচ্ছে 3টা। শীষ ধ্বনি কয়টা? 3টা। ঠিক আছে, শীষ ধ্বনিগুলো কি কি? তালব্য, মধ্যম, দন্ত স আর হচ্ছে হ। ঠিক আছে, এই ধ্বনিগুলো খুব ভালো করে মনে রাখবা। তালব্য দিবে এটা, দন্ত স আর হচ্ছে হ, এগুলা কি ধ্বনি? এটা আসে সব থেকে বেশি আসে হচ্ছে এটা হ। এটা কি ধ্বনি? হ। হ হচ্ছে একটা উষ্ম ধ্বনি বা শীষ ধ্বনি, একটা শীষ ধ্বনি। ঠিক আছে, তারপরে আসে অন্তস্থ ধ্বনি কয়টা? এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। অন্তস্থ ধ্বনি হচ্ছে 4টা। অন্তস্থ ধ্বনি 4টা। কি কি? জবরল, জবরল, অর্থাৎ এটা আমরা মনে রাখতে পারি হ জবরল, হ জবরল, হ জ বরল। এই যে এখানে 4টা বর্ণ আছে, এগুলো হচ্ছে অন্তস্থ ধ্বনি। অন্তস্থ ধ্বনি কয়টা? 4টা। জ ব র ল। ঠিক আছে, তারপর হচ্ছে পার্শ্বিক ধ্বনি। পার্শ্বিক ধ্বনি কয়টা ভাই? পার্শ্বিক ধ্বনি হচ্ছে একটা, এটা হচ্ছে ল। এটাকে বলে পার্শ্বিক ধ্বনি। পার্শ্বিক ধ্বনি কয়টা? একটা। কি? ল। তারপর হচ্ছে পরাশ্রয়ী বর্ণ। পরাশ্রয়ী বর্ণ হচ্ছে 3টা। পরাশ্রয়ী বর্ণ, পরের আশ্রয় যারা চলে তাদেরকে পরাশ্রয়ী বর্ণ বলে, তাই তো? পরাশ্রয়ী বর্ণ কয়টা? 3টা। অনুসার, বিসর্গ, হচ্ছে চন্দ্রবিন্দু। ঠিক আছে, এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে অঘোষ ধ্বনি। এই প্রশ্নটা অতিরিক্ত একটা প্রশ্ন দিলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। অঘোষ অল্প প্রাণ ধ্বনি হচ্ছে তালব্য স, মূর্ধন্য স, হচ্ছে দন্ত স। এই 3টা খুব ভালো করে মনে রাখবা। এগুলা কি? একটা হচ্ছে অঘোষ, আর একটা হচ্ছে আবার এগুলো অল্প প্রাণ। তালব্য স, মূর্ধন্য স আর হচ্ছে দন্ত স, এগুলো একে অঘোষ। আরেকটা হচ্ছে এগুলা অঘোষ এবং অল্প প্রাণ। এগুলা কি ভাই? প্রশ্ন আসবে যে অঘোষ অল্প প্রাণ ধ্বনি কোনটা, তখন অপশন থাকবে তালব্য স, মূর্ধন্য স, দন্ত স। 3 থেকে একটা থাকতে পারবা না, একেবারে সহজ। ঠিক আছে, তারপরে আসতে পারে সব থেকে বেশি যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে হ। এটি কি ধ্বনি বা ঘোষ মহাপ্রাণ ধ্বনি নিচে কোনটি? ঘোষ মহাপ্রাণ ধ্বনি নিচে কোনটি? এই প্রশ্নটা আসে যে ঘোষ মহাপ্রাণ ধ্বনি কোনটি? উত্তর হবে হ। উত্তর হবে কি? হ। ঘোষ মহাপ্রাণ ধ্বনি হ। ঘোষ মহাপ্রাণ ধ্বনি কি? হ। তারপরে আসো তো। তো এর খণ্ডিত রূপ বলা হয় খণ্ডতকে। খণ্ডতকে আসলে আলাদা বর্ণ হিসেবে ধরা হয় না। খণ্ডত হচ্ছে তো এর খণ্ডিত রূপ। প্রশ্নটা বিগত সালে আসছে, এজন্য তোমাদেরকে আমি
একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য লিখে রাখলাম, যাতে তোমরা পরবর্তীতে আর কনফিউশন কাজ না করে। ঠিক আছে, তাহলে ত এর খণ্ডিত রূপকে বলা হয় খণ্ডত। ত এর খণ্ডিত রূপ কোনটা? খণ্ডত। ঠিক আছে, এই ছিল আমাদের ধ্বনি এবং বর্ণ এর মধ্য থেকে ধ্বনির যেই বিস্তারিত আলোচনা। কেউ যদি এই ধ্বনি সম্পর্কিত আমাদের ক্লাসটি করে থাকে, তাহলে আশা করি আমাদের যেই আলোচনাটা করা হয়েছে এর বাহির থেকে অন্ততপক্ষে অ্যাডমিশন বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এর বাহির থেকে আর প্রশ্ন আসবে না। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বর্ণ। বিদায় নিচ্ছি আজকের মতো। শুভকামনা রইল সকলের প্রতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।